হৃদ মায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। আজকে থাকছে উপন্যাসটির ৩২ থেকে ৩৫তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। বসার ঘরে বিশাল বৈঠক। পাত্রপাত্রী দেখাদেখির পার চুকিয়ে উপস্থিত মেহমানদের খাওয়া দাওয়া পর্ব ইতিমধ্যে শেষ করে আলোচনায় বসল দুই পরিবার। উপস্থিত সদস্যদের গমগমে পরিবেশে মায়ার অবস্থা দেখার মতো। লম্বা ঘোমটায় লাল শাড়ি পরিহিত মায়া থমথমে আর হৃদয় ভাঙনে ছিটিয়ে বসে। ঘোমটার আড়ালে থেমে থেমে নাক টানার শব্দ আসছে, হয়তো কান্না আটকে রাখার চেষ্টায় সে নাক টানছে। তবে কিছুক্ষণ পরপর হাতের টিস্যুটা চোখে লাগাতেও দেখা যাচ্ছে। মায়াকে ঘিরে বসার ঘরে চেয়ারম্যান পরিবারের সবাই রয়েছে। চেয়ারম্যান সাহেবের দুই ভাই দুই বোন, ওনাদের ছেলে মেয়ে, ছেলের বউ, তাদের বাচ্চা কাচ্চা, আবার চেয়ারম্যান সাহেবের নিজের ৩ মেয়ে, তাদের জামাতা, নাতি নাতনি, সব মিলিয়ে প্রায় ২০-এর ঊর্ধ্বে সদস্য উপস্থিত মায়াকে পাত্রী হিসেবে দেখতে। মুক্তা পাহাদের বিয়েটা শেষ হয়েছে আজ প্রায় ৫ দিন হলো। ফি যাত্রীতে মুক্তা পাহাদকে নিয়ে নিজ বাড়িতে এসে চলে গেল আজ ২ দিন হলো। সে এখন নিজের শ্বশুর বাড়িতে আছে ফাহাদের সাথে। আজ মায়াকে দেখতে আসার ব্যাপারটাও হুট করেই ছিল। মায়ার পরিবার যদিও এর জন্য প্রস্তুত ছিল না, তবে ওনারা জানতো মুক্তার বিয়ের পরপরই মায়ার বিয়ের আলোচনা চলবে চেয়ারম্যান সাহেবের ছেলের সাথে। পূর্বকথা অনুযায়ী মুক্তার বিয়ের সপ্তাহখানেক পরই মায়ের বিয়েটা পারিবারিকভাবেই হবার কথা ছিল। সব কিছু ঠিকঠাকও ছিল, কিন্তু হুট করে নাদিমের স্কলারশিপের কাগজপত্রের কমপ্লিকেশন দেখা দেওয়ায় সে ঢাকা থেকে বাড়িতে আসছে না টেনশনে, বরং দৌড়াদৌড়ি করে কাগজপত্রের ঝামেলা মিটিয়ে নিচ্ছে। সেজন্য নাদিম মায়াকে দেখতে আজ ওর পরিবারের সাথে উপস্থিত হতে পারেনি, বরং অ্যাম্বাসিতে বসে ভিডিও কলে জয়েন হয়েছে নিজের এঙ্গেজমেন্টের রিং বদলে। এই আলোচনায় যতদিন পর্যন্ত নাদিমের ভিসা প্রসেসিংয়ের ঝামেলা শেষ না হচ্ছে, ততদিন পর্যন্ত আপাতত মায়া নাদিমের বিয়েটা পিছিয়ে যাবে। নাদিমের কাগজের ঝামেলাটা মিটিয়ে গেলেই পারিবারিকভাবে দুজনের বিয়েটা দেওয়া হবে। তবে আজ দুই পরিবারের সম্মতিতে নাদিমের সাথে মায়ার পারিবারিকভাবে আংটি বদল হয়ে থাকবে। আলোচনা অনুযায়ী তাই হলো। মায়ার বিয়েটা সৌভাগ্যক্রমে পিছিয়ে গেলেও নাদিমের বাবা চেয়ারম্যান সাহেব তিনি নিজের হাতে মায়াকে গোল্ডের মধ্যে চকচকে একটা ডায়মন্ড রিং পরিয়ে দিলেন। মায়া হাতে রিং পরানোর সময় মায়া কান্না আটকাতে না পেরে ফুঁপিয়ে কেঁদে উঠল কষ্টে। এতে চেয়ারম্যান সাহেব সহ উপস্থিত সবাই মনে করল মায়া ছোট মানুষ বলে ইমোশনে ভয়ে কান্না করছে। চেয়ারম্যান সাহেব অল্প হেসে মায়াকে আশ্বস্ত করে একটা ভরসার হাত মায়ার মাথায় বুলিয়ে দেয় কান্না না করতে। নাদিমের সপরিবারেও মায়াকে সাদরে গ্রহণ করে ভরসা দেয় কান্না না করতে। সবার এত আন্তরিকতায় মায়া আরও ফুঁপিয়ে ওঠে অপরাধ বোধে। মায়া এই বিয়েটা সম্পর্কে কিছুই জানত না। হুট করে আজ সকালে জানতে পারল মায়ার বিয়ে, তাও চেয়ারম্যানের ছোট ছেলে নাদিমের সঙ্গে। এটা নাকি আগেই ঠিক করা ছিল। কই, মায়া তো এই সম্পর্কে বিন্দুমাত্র জানত না। কিন্তু যখন মায়া এই সম্পর্কে জানতে পারে, তখন ঘোর আপত্তি জানিয়েছিল এই বিয়েটা করবে না বলে। কিন্তু কেউ মায়ার কথা বিশেষ একটা গুরুত্ব বা পাত্তা দেয়নি, কারণ বিয়েটা পূর্ব থেকেই ঠিক করা ছিল। তাছাড়া মায়ার কথা গুরুত্ব দেওয়ার মতন কেউ মায়াকে তেমন সিরিয়াসলি নেয়ও নি। মোট কথা, মায়া পরিস্থিতির এমন একটা পেশাদে পড়েছে যে এই মুহূর্তে নিজের পরিবার বা হৃদকে বলতে পারছে না একে অপরের সম্পর্কের কথা। মায়া বিবাহিত, সেটা কখনোই মায়া নিজের পরিবারকে বলতে পারবে না। তার কারণ মায়ার বড় বোন মুক্তার বিয়েটা মাত্র হলো ওই বাড়ির ছেলের সাথে। এখন যদি মায়া নিজের বিয়ের বিষয়টা জানাজানি করে, তাহলে মুক্তার শ্বশুর বাড়িতে মায়াকে নিয়ে অশান্তি হতে পারে। এমনি সেদিন মায়াকে হৃদ পাহাদের বাসায় ড্রপ করার সময় সেটা ওই বাড়ির কেউ সেটা ভালো চোখে দেখেনি। এই বিষয়টা মায়া বেশ বুঝতে পেরেছিল ফাহাদের মায়ের মনোভাবে। যদিও আসিফ সবাইকে আগেই বলে রেখেছিল হৃদের মা সুফিয়া বেগম মায়াকে দেখতে চেয়েছিল, সেজন্য আসিফ মায়াকে পরদিন সকালে সবার ঘুম থেকে ওঠার আগেই নিয়ে গিয়েছিল সুফিয়া বেগমের সাথে দেখা করাতে। কিন্তু তারপরও ওই পরিবারের অনেকেই মায়ার উপর অসন্তুষ্ট ছিল মায়াকে হৃদের সঙ্গে গাড়ি করে ফিরতে দেখে। জোর মুখে অনেক প্রশ্ন তুলেছিল হৃদের মা সুফিয়া বেগমের মতন শক্ত মানুষ কেন মায়াকে দেখতে চাইবে, এর কি কারণ হতে পারে।
সবার মতে সুফিয়া বেগম তো ফাহাদের শালিকে চেনার কথা না। যেখানে তিনি ফাহাদের বউকে চিনেন না, সেখানে আসিফকে বলে মায়াকে নিয়ে যাওয়ার বিষয়টি ছিল সবার দৃষ্টিকটুর কারণ। হেনা খান অবশ্য মায়াকে কৌতূহল নিয়ে বেশ স্বাভাবিকভাবেই এই নিয়ে প্রশ্ন করেছিল। সুফিয়া বেগম মায়াকে ডেকে কী নিয়ে কথা বলেছিল সেটা জানতে চেয়েছিলেন। মায়া তখন উত্তরে তেমন কিছুই বলেনি, শুধু বলেছিল মায়াকে সকালের নাস্তাতে দাওয়াত দিয়েছিলেন তিনি। ব্যাস এতটুকুই। মায়া সহজ সরল উত্তরটা যদিও তেমন কেউ বিশ্বাস করেনি, তারপরেও সবাই সুফিয়া বেগমের হঠাৎ তলবে মায়াকে সন্দেহের তালিকায় রেখেছিল। ওই বাড়ি থেকে মায়ারা ফিরে এসেছে আজ গোটা 6 দিন হলো। এখন যদি মায়া কোনোভাবে হৃদের সাথে মায়ের বিয়ের কথাটা প্রকাশ করে, তাহলে এই মুহূর্তে তাণ্ডবের ঝড় বয়ে যাবে মায়ার উপর দিয়ে। আবার এই বিয়েটা নিয়ে যদি মায়া এখন হৃদকেও কিছু বলতে যায়, তাহলেও একই তাণ্ডবের ঝড় দ্বিগুণ হবে মায়ার উপর। মায়ার পরিবার কিছু দয়া মায়া দেখালেও হৃদ নিশ্চয় মায়াকে আস্ত রাখবে না। কেন সে সেজেগুজে অন্যের নামে ড্রিঙ্ক পড়লো তার বউ হয়ে। মায়া অনেক রিকোয়েস্ট করে হৃদ থেকে সময় চেয়েছিল নিজের জন্য। এখন সেই হৃদের অগোচরে মায়া অন্যের পাত্রী হয়ে আংটি পর্যন্ত পরে নিয়েছে। এটা শুনলে অবশ্যই মায়াকে আস্ত রাখার কথা না। এই লোক এমনি যে ভয়ঙ্কর। তারপর মায়া এঙ্গেজমেন্টের কথাটা শুনলে কি হবে, সেই ভয়ে মায়া জড়সড় অবস্থা। ভয় আর ভীষণ অপরাধ বোধে ঠোঁট কামড়িয়ে কান্না আটকাতে চেয়ে আস্তে আস্তে ফুপাতে লাগলো মায়া। নাদিমের বড় বোন শেহনাজ নিজের হাতের ফোনটা মায়ের হাতে ধরিয়ে দিল। ভিডিও কলে নাদিমকে দেখা যাচ্ছে ক্লান্তিতে বসে, গলার ট্রাইটা ঢিল করে ফোনের দিকে তাকিয়ে। নাদিম দেখতে সুন্দর পুরুষ বটে, পাত্র হিসেবে চমৎকার, খারাপ নয়। তবে মায়ের দিকটা ভিন্ন, সে বিবাহিত। আর এই বিষয়টি ভয় মায়া কাউকে বলতে পারছে না, আর না সহ্য করতে পারছে। পরিস্থিতির দায়ে মায়া ভীষণ আতঙ্কিত। খোলের উপর মায়ার কম্পনরত দু হাতের ভাঁজে নাদিমের ফোনটি চেপে, অতি কষ্ট চেপে মায়া ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছে না পর্যন্ত, শুধু মাথা নিচু করে ধীরে ফুপাচ্ছে। নাদিম মায়ার কান্না মিশ্রিত মুখটা দেখে সুন্দর হাসল। তার এই ক্লান্তির মুখের হাসিটা বলে দিচ্ছে তার প্রাপ্তির সুখ কতটা। নাদিম হাতের ফাইলটা পাশের চেয়ারে রেখে মায়ার মুখটার দিকে তাকিয়ে বাম হাতে নিজের চুলগুলো পিছনে ঠেলে দিতে দিতে বলল, টেক এ ব্রেথ ঋতু, আমার মনে হয় তোমার একটু পানি খাওয়া উচিত। মায়া নাদিমের কথা অনাগ্রহ করে সেইভাবে মাথা নিচু করে বসে রইল। চোখে জল, কিন্তু মুখে কোনো শব্দ নেই। নাদিম মায়ার কান্নায় মনোযোগ হতে আবেগ ঢেলে সাজানো কথায় বলল, তোমার কান্নাটা ব্যাখ্যা করছে ঋতু আমার প্রাপ্তির সুখ কতটা। আমার অনেক বছরের নিশ্চুপ অপেক্ষার ফল তুমি। তোমাকে এত সহজে পেয়ে যাব ভাবিনি। দুঃখের শেষ কান্নাটা করে নাও ঋতু, এরপর থেকে তোমার সুখের দায়িত্ব আমার প্রিয়। নাদিমের ভালোবাসার আবেগময় কথায় মায়ার অপরাধবোধ আরও বাড়িয়ে দিল। সহ্য করতে না পেরে তক্ষুনি ফুঁপিয়ে কেঁদে উঠল। নাদিমকে ভিডিও কলে দেখা গেল সেই এক দৃষ্টিতে মায়ের কান্না মিশ্রিত মুখটার দিকে তাকিয়ে থাকতে। সবার খাওয়া দাওয়া কথাবার্তা শেষে চেয়ারম্যান পরিবার বিদায় নিতেই মায়া ছুটে নিজের ঘরে গেল। রাগে তেজে মাথার ঘোমটা ফেলে হাতের ছুরিগুলো এলোপাতাড়ি ফেলল কক্ষে ছড়িয়ে ছিটিয়ে। বাম হাতের উল্টো পিঠে তেজে ঠোঁটের লিপস্টিক ঘষে মেজে লেপটে দিল চারপাশে। গোছানো চুলগুলো টেনে এলোমেলো করতে করতে ধূপ করে বসে পড়ল ফ্লোরে। বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ে ফুপিয়ে চিৎকার করে উঠল বিছানার চাদর মুখে চেপে। দু পা ভেঙে কাতর হয়ে ফ্লোরে বসে বিছানায় মুখ গুজে হাউ মাউ করে চিৎকার করে উঠল বুক ফাটা আর্তনাদে। মায়ের কান্না দেয়াল ভেদ করে বাহিরে গেলেও নিচতলায় পৌঁছালো না আপনজনদের কানে। আপাতত মায়ার পরিবারের সবাই ছোট মেয়ের বিয়ে ঠিক হবার খুশিতে নিচতলায় বৈঠক ঘরে বসে আছে, যার জন্য হৃদয় ভঙ্গুর মায়ের আর্তনাদের চিৎকার কারো কান ভেদ করতে পারছে না, এমনকি ঝুঁয়েরও না। সবার ধারণা মায়া ছোট মানুষ হওয়াতে এই বিয়েটাকে সে স্বাভাবিকভাবে নেয়নি বা মেনে নিতে পারছে না। তবে 2 দিন গেলে এমনি ঠিক হয়ে যাবে। মায়াও বিয়েটা হাসি খুশি মেনে নেবে, এমনটা ঝুঁয়েরও ধারণা ছিল। সেজন্য উদাস ঝুঁই মায়ার মনের খবর রাখে না প্রায় বেশ কয়েকদিন হলো। যেখানে ঝুঁয়ের নিজের মন মানসিকতাই ঠিক নেই, সেখানে অন্যের মনের খবর কিভাবে রাখবে সে?
সেদিন রাতে আয়নের সাথে ঝামেলা হওয়ার পর থেকেই জুই আর আয়নের সাথে যোগাযোগ করে না। যদিও আয়ন ফোন দেয় তাহলে জুই সেটা রিসিভ করে না। মেসেজ পাঠালে না পড়ে ডিলিট করে দেয়। মূল কথা, জুই কোনোভাবে আয়নের সাথে যোগাযোগ রাখতে চাচ্ছে না। আয়নকে জুইয়ের বেইমান প্রতারক মনে হয়। তাছাড়া জুইয়ের ভালো লাগা আয়নের প্রতি নয়, রাদীপের প্রতি ছিল। যেখানে মানুষটাই ভুল, সেখানে জুই কেন আয়নের সঙ্গে কথা বলে ভুল বোঝাবুঝি ভাঙবে? কিসের জন্য? আয়নের সাথে তো জুই যোজন বিয়োজন কোনো কিছুই চায় না। তাহলে? মন ভাঙনে উদাস জুই নিজের পরিবারের হইচই দেখল মায়ার বিয়েটা নিয়ে। তারপর কয়েক সেকেন্ড সেখানে দাঁড়িয়ে থেকে হাঁটল সিঁড়িঘরের দিকে। উদ্দেশ্য, দোতলায় নিজের ঘরে যাবে। সিঁড়ি বেয়ে হাঁটতে হাঁটতে উদাস জুইয়ের চোখ একবার নিজের গায়ের নতুন জামাটার দিকে পড়ল। মা চাচার কড়া আদেশে জুইকেও আজ নতুন জামা পরে সেজেগুজে মেহমানদের সামনে থাকতে হয়েছিল। মায়ের হঠাৎ এঙ্গেজমেন্টের বিষয়টা সকালের দিকে শুনে জুইও কম অবাক হয়নি। আকাশ ভেঙে পড়ার মতন জুইও শকড হয়েছিল। কিন্তু মেহমান বাড়িতে আসবে বলে কাজের চাপে আর মানুষের হইচই জুই মায়ের সঙ্গে কথা বলার সুযোগ পায়নি। মায়া তো বিবাহিত, যদিও স্বামীর সন্তান এখনও পায়নি মায়া, কিন্তু তারপরও মায়া বিবাহিত। বিবাহিত মেয়ের তালাক না হওয়া পর্যন্ত আরেকটা বিয়ে করা জায়েজ না। এই অবস্থায় অবশ্য ওদের পরিবারের বড়দের সঙ্গে কথা বলা উচিত। কিন্তু তার আগে জুই মায়ের সঙ্গে একবার কথা বলতে চায়। জুই মায়াকে বোঝাবে অজানা স্বামীর পিছনে পড়ে না থেকে এই বিয়েটাকে মেনে নিতে। নাদিম ভালো ছেলে, দেখতে শুনতেও কত সুন্দর, মায়ের সাথে মানাবে ভালো। জুইয়ের মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনার মাঝেই ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই কারো চিৎকার, তীব্র ফুঁপানি শুনতে পেয়ে মুহূর্তে চমকে ওঠে জুই। বুদ্ধিমতী জুই তীব্র ফুঁপানির শব্দে বুঝে গেল মায়ের হৃদয় ভাঙনের শব্দটা। তৎক্ষণাৎ ভিতর থেকে ফ্ল্যাটের দরজা আটকে দিল, যাতে বাড়ির অন্যরা কেউ আসতে না পারে বা তাদের কানে মায়ের কান্নার শব্দ না পৌঁছায়। দরজা আটকে দৌড়ে গেল নিজেদের রুমের দিকে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে আটকে উঠল মায়াকে বিধ্বস্ত অবস্থায় দেখে। এলোমেলো শাড়ি চুলে ফ্লোরে বসে বিছানায় চাদর খামচে ধরে মুখে চেপে কাঁদছে। জুই মায়ের অবস্থা দেখে মায়ের দিকে ছুটে যেতে যেতে ব্যস্ত গলায় ডাকল, মায়া, এই মায়া, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? জুইয়ের কণ্ঠে তৎক্ষণাৎ মুখ তুলে তাকালো মায়া। জুই মায়ের সামনে হাঁটু গেড়ে বসার আগে ঝাঁপিয়ে পড়ল মায়া। আকস্মিক ঘটনায় জুই তাল সামলাতে না পেরে মায়াকে নিয়ে পড়ে গেল ফ্লোরে। জুইয়ের পিঠ ঠেকল খাটের কোনায়, কিন্তু তারপরেও জুই এক হাতে মায়ের পিঠ আঁকড়ে অন্য হাত ফ্লোরে রাখল নিজের শরীরে ব্যালেন্স বজায় রাখতে। মায়া জুইকে দুহাতে ঝাপটে জড়িয়ে ধরে হাউমাউ চিৎকার করতে করতে বলল, জুই, জুই, আমি ভুল করেছি। আমি ওনার সাথে বেইমানি করতে চাইনি, তারপরেও করে ফেললাম। উনি আমাকে কখনো ক্ষমা করবেন না জুই। আমি কি করব জুই, আমি কি করব? মায়ের হাউমাউ চিৎকারে ভয় পেয়ে যায় জুই। মায়া চিৎকারের শব্দ নিশ্চয়ই নিচে বসার ঘর অবধি চলে যেতে পারে। ভয়ার্ত জুই তৎক্ষণাৎ মায়াকে নিজের বুক থেকে উঠিয়ে মায়ের মুখটা এক হাতে আঁকড়ে ধরে তাড়াহুড়ায় আশ্বস্ত দিতে দিতে বলল, এইভাবে চিৎকার করিস না মায়ু, বাড়িতে অনেক লোকজন আছে, কেউ শুনলে আস্ত রাখবে না আমাদের। কান্না থামা বোন, কী হয়েছে বল আমাকে? এইভাবে কাঁদছিস কেন তুই? কার সাথে বেইমানি করেছিস? কি হয়েছে? জুইয়ের কথায় সত্যি সত্যি মায়ের কান্নার আওয়াজ কিছুটা কমে আসলো, তবে কান্নার বেগ কমেনি, বরং একইভাবে হিচকি তুলে কাঁদতে কাঁদতে মায়া বলল, জুই, জুই, আমি সত্যি বুঝিনি পরিস্থিতি এমন হয়ে যাবে। হুট করে আমার বিয়ে ঠিক হয়ে যাবে। আমি তো ওনার কাছে সময় চেয়েছিলাম সব কিছুর জন্য। এখন আমি কি করব জুই? কিভাবে সবটা সামলাবো? উনি আমাকে বিশ্বাস করবে না জুই, বলবে আমি প্রতারণা করেছি। মায়ের কোনো কথার অর্থ বোধগম্য হলো না জুইয়ের। মূলত জুই বুঝতে পারছে না মায়া কার জন্য কিসের সময় চেয়েছিল। বই বলল, কার কথা বলছিস তুই? কিসের প্রতারণা হবে? আমি ওনার কথা বলছি। উনি কে আবার? মায়া বউ হয়ে হৃদের নামটা সরাসরি নিতে চাইছে না বলে জুইকে বোঝানোর জন্য ঘুরিয়ে পেঁচিয়ে বলল, আপুর ভাসুর। কোন আপুর ভাসুরের কথা বলছিস তুই? মুক্তা আপুর। মায়ের কথায় কপাল কুঁচকে আসে জুইয়ের। ওর জানা মতে ফাহাদের নিজের বড় কোনো ভাই নেই, সে নিজে বাড়ির বড় ছেলে। তাহলে মায়া ফাহাদের কোনো ভাইয়ের কথা বলছে? জুই পুনরায় জানতে চেয়ে একইভাবে বলল, তুই কার কথা বলছিস? একটু খুলে বলবি মায়ু?
হৃদয় ভাঙ্গুর মায়া এটা মাথায় নেয়নি যে সে নিখোঁজ স্বামী হৃদকে খুঁজে পাওয়ার বিষয়টা এখন পর্যন্ত জুঁইকে বলা হয়নি। তাই স্বাভাবিকের ন্যায় জুঁই এখন পর্যন্ত জানে না মায়ের নিখোঁজ স্বামীকে খুঁজে পাওয়ার বিষয়টি। সেজন্য জুঁইয়ের পরপর প্রশ্নগুলো খুবই ধারাবাহিকভাবে আসছিল। যেহেতু সে অজ্ঞাত মায়ের নিখোঁজ স্বামীকে খুঁজে পাওয়া নিয়ে, তাই মায়ের উনি সম্পর্কে প্রশ্নগুলো স্বাভাবিকের ন্যায় ছিল জুঁইয়ের পক্ষ থেকে। কিন্তু মায়ের জুঁইয়ের পরপর প্রশ্নগুলো অহেতুক মনে হওয়ায় অনেকটা বিরক্ত হয়ে জুঁইকে ঠেলে দূরে সরিয়ে দিতে দিতে বলল, তুই যা তো জুঁই, আমার কষ্ট আর বাড়াস না, ভালো লাগছে না। মায়া জুঁইকে দূরে ঠেলে দিতে চাইলেও জুঁই মায়ের হাত ধরে থামিয়ে কাছে টেনে একইভাবে মায়াকে জড়িয়ে ধরে বুঝিয়ে বলতে চেয়ে বলল, এমন করছিস কেন জান? তুই তো আমার কলিজা, তুই আমাকে বুঝিয়ে না বললে আমি বুঝবো কিভাবে তুই কার কথা বলছিস, বল। জুঁইয়ের কথায় মায়া নরম হলো, কাঁদতে কাঁদতে বলল, আপুর বাসুর হৃদ খানের কথা বলছি আমি। মায়ের কথা শেষ হতে হতে তৎক্ষণাৎ পরবর্তী প্রশ্ন আসলো জুঁইয়ের হতে স্বাভাবিকের ন্যায়, আপুর বাসুর হৃদ খানের সাথে তোর কি সম্পর্ক বোন? তুই ওনার কথা কেন বলছিস? কি করেছে উনি? আবারও বাজে ব্যবহার করেছে তোর সাথে, এজন্য কাঁদছিস? জুঁইয়ের পরপর প্রশ্নে মায়ের মনে পড়ল মায়া ওর নিখোঁজ স্বামীকে খুঁজে পাওয়ার বিষয়টা এখনও জুঁইকে জানানো হয়নি। একদিকে মায়ের মন ভালো নেই, কত ঝড়ঝাপটা যাচ্ছে ওর উপর দিয়ে। এই পরিস্থিতিতে মায়ের মোটেও ইচ্ছে করছে না জুঁইকে সব কিছু খুলে বলতে, কিন্তু এই মুহূর্তে জুঁইকে কিছু না বললে মায়ের সমাধান পাবে না। সেজন্য মায়া হৃদকে খুঁজে পাওয়ার বিষয়টি সংক্ষেপে জানিয়ে বলল, আমার যার সাথে বিয়ে হয়েছিল সে হৃদ খান ছিল জুঁই, মানে আমার নিখোঁজ স্বামী ওই লোকটা হৃদ খান ছিল। মায়ের কথায় আকাশ সমান শক্ট হলো জুঁই। অতি শক্টে বোবা বনে জুঁই মায়ের দিকে ফ্যাল করে তাকিয়ে রইল কয়েক পলক। জুঁইয়ের মস্তিষ্ক মায়ের কথাটা টনক নড়তে জুঁই শঙ্কিত গলায় মায়েকে শুধিয়ে আবারও জানতে চেয়ে বলল, মানে কে তোর স্বামী? হৃদ খান। আতঙ্কিত জুঁই হতভম্ব হয়ে তাড়াহুড়ায় মায়েকে পুনরায় শুধিয়ে জানতে চাইল, হৃদ খান মানে খানবাড়ির বড় ছেলে হৃদ খান? ফাহাদ জিজুর কাজিন বড় ভাই হৃদ খানের কথা বলছিস তুই? জুঁইয়ের হতভম্ব মুখটার দিকে তাকিয়ে মায়া মাথা কাত করে সম্মতি দিল, যার অর্থ হ্যাঁ, এই হৃদ খানই। মায়ের সম্মতি পেতে জুঁই তবদা খেয়ে বসল। এই লোকের সাথে তোর বিয়ে হয়েছিল জান? মায়া আবারও ঘাড় কাত করে সম্মতি দেয় জুঁইকে। জুঁই একই ভঙ্গিতে আবারও বলল, জান তুই কিভাবে জানলি হৃদ খান তোর নিখোঁজ স্বামী হয়? হৃদ খান নিজে বলেছে তোকে? মায়া মাথা নাড়িয়ে অসম্মতি জানাতে জানাতে বলল, উনি বলেনি, আমি নিজে নিজে জেনেছি আপুর গায়ে হলুদের রাতে। যেদিন আমরা ফাহাদ ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম হলুদ নিয়ে, সেদিন আমি বুঝতে পারি হৃদ খানই ওই লোকটা ছিল। সংক্ষিপ্তে মায়া জুঁইকে অল্প স্বল্প বিস্তারিত বলে ফেলল হৃদকে খুঁজে পাওয়ার বিষয়টি নিয়ে। সব শুনে জুঁই তবদা খেয়ে বসে রইল। এবার মায়ার মতো জুঁইয়েরও মনে হচ্ছে হৃদ পূর্ব থেকে জানত সম্পর্কে, আর সব কিছু জেনে শুনে সে মায়াকে এতদিন নাকে দড়ি দিয়ে তার চারপাশে ঘোরাতো। কিন্তু এখন বড় কথা হলো, মায়া নিজের স্বামীকে চেনার চেয়ে বড় বিপদ হলো হৃদ খান মায়ের স্বামী হয় সেটা। সেদিন মায়া সুবিয়া বেগমের ডাকে ওনার বাসায় গিয়েছিল, সে বিষয়টা ফাহাদের বাসার কেউ পছন্দ করেনি। এমনকি এটা নিয়ে মায়ের অগোচরে কথাও হয়েছিল বেশ। বড় বোন হিসেবে মুক্তাকেও এই নিয়ে টুকটাক বেশ কিছু কথা শুনতে হয়েছিল ওই বাড়ির আত্মীয়দের থেকে। এখন যদি সবাই জানাজানি হয় মায়া হৃদের সম্পর্কের কথা, তাহলে সবচেয়ে বেশি ইফেক্ট পড়বে মুক্তা ফাহাদের সম্পর্কের উপর। মায়ের জন্য মুক্তার বিয়েটা ভাঙতে বসছে তাহলে? জুঁই সেসব কথা ভেবেই আতঙ্কে মায়াকে প্রশ্ন করে বলল, এই জন্য সেদিন হৃদ খানের মা তোকে ডেকে পাঠিয়েছিল দেখা করতে? উনি জানেন তোদের সম্পর্কের কথা? মায়া ঘাড় কাত করে সম্মতি দিতে দিতে নাক টেনে বলল, উনি মেনে নিয়েছেন তোকে? এত সহজে মেনে নিল? ঝামেলা করেনি? না। মায়ের কথায় জুঁই টেনশনে চিন্তিত গলায় বলল, মায়া আমার অনেক টেনশন হচ্ছে সব কিছু নিয়ে। তোর সামান্য হৃদ ভাইয়ের আম্মুর সাথে দেখা করাটা নিয়ে ওই বাড়ির সবাই কেমন বাঁকা চোখে তোকে দেখলো। তারপর মুক্তা আপুকেও আকারে ইঙ্গিতে অনেক কথা শুনতে হয়েছিল তোকে নিয়ে। তোকে খোলামেলা একা কোথাও না ছাড়তে, যুগ ভালো না হ্যান ত্যান। এখন যদি জানাজানি হয় তোর সাথে হৃদ ভাইয়ের বৈবাহিক সম্পর্ক আছে, তাহলে কেউ সেটা ভালোভাবে মানবে না মায়া। এমনকি তোর বিয়ের জন্য সবচেয়ে বেশি সাফার মুক্তা আপুকেই করতে হবে।
আমি দেখেছি মায়া, ওই বাড়ির মানুষজন সুবিধার নয়। তাছাড়া আমি যতটুকু জানি হৃদ খানের সাথে ওই বাড়ির মেয়ে শশিয়াপুর বিয়ে ঠিক করে রেখেছে সবাই। এই অবস্থায় তোকে কেউ গ্রহণ করতে চাইবে না মায়া। তার চেয়ে বড় ব্যাপার হলো তোর বিয়ে ইতোমধ্যে ঠিক হয়ে গেছে, তুই অলরেডি এঙ্গেজড। এখন যদি তোর আর হৃদ খানের সম্পর্কের কথা পরিবারের জানাস তাহলে কিয়ামত নেমে আসবে মায়ু। আমার বাবা তোর বাবা মিলে কিয়ামতের আলামত দেখাই দিবে সবাইকে। এতে মুক্তা আপু শ্বশুরবাড়ি, চেয়ারম্যানের পরিবার, আমাদের পরিবার, এই তিনটা পরিবারের মধ্যে সব সম্পর্ক একবারে শেষ হয়ে যেতে পারে মায়া। এমন একটা পরিস্থিতিতে তুই দাঁড়িয়ে আছিস, যেদিকে যাবি সেদিকেই তুই মরবি। আমি তো কোনো পথ খোলা পাচ্ছি না মায়ু, কি করবি তুই? জুঁইয়ের সাথে বার্তালোচনে মায়ের কান্না অনেকটা কমে এসেছিল, কিন্তু জুঁইয়ের লাস্ট কথাগুলোই মায়ের হিচকি তুলে কান্নাটা আরও দ্বিগুণ করে দিল। জুঁই সত্যি বলছে, মায়ের আসলে কিছু করার নেই। সত্যিটা এই মুহূর্তে নিজের পরিবারকে জানালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। মাত্র মুক্তার বিয়েটা হয়েছে ওই পরিবারের সাথে, মায়া চায় না ওর জন্য কোনো ঝামেলা হোক। আবার হৃদকেও সত্যিটা বলতে পারবে না। হৃদকে সত্যিটা বলা মানে দুই পরিবারের ওদের বৈবাহিক সম্পর্কটা এমনি জেনে যাওয়া। মায়ের ছোট্ট মস্তিষ্ক বুদ্ধি খেলিয়ে বুঝতে পারল না আসলে এমন পরিস্থিতিতে ওর কী করা উচিত। জুঁই মায়াকে পুনরায় ঢুকরে কেঁদে উঠতে দেখে মায়ের দুহাত চেপে আশ্বস্ত দিয়ে বলল, হৃদ ভাই তোকে বউ হিসেবে গ্রহণ করেছে মায়ু? মায়া কাঁদতে কাঁদতে মাথা নাড়িয়ে বলল, এমনটা বলেনি, তবে আমি বুঝি উনি আমাকে পছন্দ করে। মায়ের কথায় জুঁই অসন্তুষ্ট গলা ছেড়ে বলল, বেশি বুঝিস তুই, অল্প বয়সে পেকে গেছিস। পুরুষ মানুষ মুখে বলে ওয়াদা করেও একটা সময় সে ওয়াদা রক্ষা করে না, খেলাপ হয়ে যায়। আর হৃদ খান তোকে পছন্দ অপছন্দের ব্যাপারে কিছু বলেনি, অথচ তুই 2 লাইন বেশি বুঝে বসে আছিস। উনি তোকে পছন্দ করলে অবশ্য মুখে বলতো মায়া। জুঁইয়ের কথায় মায়ের হৃদের হয়ে চাপাই দিতে দিতে বলল, উনি তো ওনার মার সাথে আমাকে বউয়ের পরিচয় দিয়ে দেখা করিয়ে দিয়েছে জুঁই। ওনার মাথা ছিল আমাদের বিয়ের ব্যাপারটা আমার পরিবারকে জানাতে, কিন্তু আমি ওনাদের থেকে সময় চেয়ে অন্য ছেলের সাথে এঙ্গেজড হয়ে গেছি। তাহলে বেইমানিটা তো আমিই করেছি জুঁই, তাই না? মায়ের কথায় জুঁই আপাতত আর কিছুই ভাবতে পারল না। পরিস্থিতি এখন অনেক গরম। এই অবস্থায় কিছুতেই মায়ের বিয়ের সম্পর্কে পরিবারকে জানানো যাবে না, বরং আর কয়েকদিন গেলে পরিস্থিতি বুঝে না হয় এই বিষয় নিয়ে আরিফের সাথে কথা বলবে ওরা দুজন। আপাতত ওরা দুজন এখান থেকে ভালোই ভালো চট্টগ্রাম পৌঁছাতে পারলেও হলো, তখন না হয় বুঝে শুনে সবাইকে জানানো যাবে এই বিষয়ে। মায়াও না হয় তখন হৃদকে এসব বিষয় বলবে। আপাতত এখন কিছুই না বলে। জুঁইয়ের যুক্তিটাও মায়ের পছন্দ হলো। মায়া ভাবল, পরিবারের মাঝে থেকে যদি এখন কিছু বলে তাহলে সবাই মায়াকে ঘরবন্দি করে ফেলতে পারে। তখন মায়া চাইলেও হৃদের সাথে আর যোগাযোগ করতে পারবে না। তার চেয়ে বরং মায়া সুযোগের সন্ধানে থেকে সব কিছু আপাতত গোপন করে গেলে শেষটা ভালোই হবে। আর মায়ার এমন চিন্তাটাই ছিল মায়ের পক্ষের বিপরীত। পরিস্থিতি যেমনই হোক সেটা মানিয়ে বা লড়াই করে হলেও সামনে বাড়তে হয়। যে কোনো পরিস্থিতিতে চুপ থাকা মানে তুমি ভীত। আর মায়ের এই চুপ থাকাটা যেটা অল্পতে শেষ হতে পারত, সেটা আরও বড় হওয়ার সুযোগ করে দিল নিজের অজান্তেই। মায়া নিজেই নিজের পরিস্থিতি আরও ভয়াবহ আর দুষ্কর করে তুলল। অদেখা ভবিষ্যৎ কার কী হবে কারও সেটা জানা নেই, তবে বর্তমানের কর্মফল মানুষকে ভবিষ্যতে দিতে হয়, আর এটাই প্রকৃতির নিয়ম। মানুষ সেই নিয়মেরই বর্তিময়ী। এত কিছুর মাঝে মায়া আরও একটা নতুন ভুল করল, হৃদের সাথে হুট করে যোগাযোগ বিচ্ছিন্ন করে। মায়া মূলত নিজের অপরাধ বোধ থেকে এমনটা করেছে। মায়ের ধারণা সে একেবারে চট্টগ্রামে গিয়েই হৃদের সাথে না হয় যোগাযোগ করবে। আজকাল মায়ের অতিরিক্ত ধারণাই মায়ের বিপদের কারণ হয়েছে। সকাল 4টা। কলেজের জন্য রেডি হয়েও মায়ার রুমের ভিতরে তন্ন তন্ন করে কিছু একটা খুঁজে চলছে। একবার কাঠের আলমিরা খুলে সেটার ভিতর ওলটপালট করছে, তো আবার খাটের নিচে উকি মেরে দেখছে মায়ের হারিয়ে যাওয়া জিনিসটা কোথায়। ক্লান্ত মায়ের অবিরাম নিজের জিনিসটা খোঁজার ব্যস্ত। মায়ের বিচলিত ভাব দেখে বোঝা যাচ্ছে হারিয়ে যাওয়া জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ ছিল ওর জন্য। জুঁই টিফিন বক্স রেডি করে রুমে ঢুকতেই দেখলো মায়াকে পুরো রুম এলোমেলো করে খাটের নিচে উকি মেরে কিছু একটা খুঁজতে। জুঁই বিরক্ত হয়ে দেয়াল ঘড়িটা দেখলো, অলরেডি 8টা বাজে 10 মিনিট হয়ে গেছে।
9টা থেকে ওদের কলেজের ক্লাস। অথচ মায়া কলেজ ড্রেস পরে যতটুকু রেডি হয়েছিল ওর খোঁজাখুঁজিতে এখন সেটাও নষ্ট করে ফেলেছে। মাথায় এখনও হিজাব করেনি, লম্বা চুলের বেনিটা এলোমেলো হয়ে পিঠ বেয়ে ফ্লোরে পড়ে আছে মায়ার খাটের নিচে উকি দেওয়ার ফলে। শরীরে ক্রসিং বেল্ট দুটো খসে আছে। জুঁইয়ের মেজাজ খারাপ হলো। এমনি আজ ওরা দুজন লেট, তারপর আবার মায়ার এমন টালবাহানা ওদের আরও লেট করবে। জুঁই এগিয়ে এসে মায়ের চুলের বেনি টেনে মায়াকে খাটের নিচে উকি মারা থেকে বের করলো। চুলে টান পড়ায় মায়ের একটা হাত অটো নিজের ঘাড়ে চুল আঁকড়ে ধরে আহাজারি করে খাটের তলা থেকে বের হতে হতে বলল, জুঁই চুল ছাড়, ব্যথা পাচ্ছি আমি। খাটের নিচে কি করছিস তুই? কি খুঁজিস? মায়া উঠে বসতে বসতে বিরক্তি নিয়ে বলল, একটা চাবি খুঁজি। তুই দেখেছিস কোথাও কোনো চাবি টাবি? জুঁই মায়ের চুল ছেড়ে পড়ার টেবিলের দিকে এগোলো। মায়ের ব্যাগে প্রয়োজনীয় বই খাতা নিতে নিতে বলল, দেখেছি, কিন্তু তোর কিসের চাবি দরকার সেটা বল। জুঁইয়ের কথায় মায়া একলাপে উঠে দাঁড়ালো। গায়ের সাদা কলেজ ড্রেসটা ঝাড়তে ঝাড়তে জুঁইয়ের দিকে এগিয়ে যেতে যেতে খুশি মনে বলল, একটা প্লেটের চাবি দরকার আমার। বল না, কোথায় দেখেছিস? চুড়ির বক্সের ভিতরে চেক করে দেখ, ওইটা কিনা। জুঁইয়ের কথায় মায়া এক দৌড়ে ড্রেসিং টেবিলের উপর থেকে চুড়ির বক্সটা খুলে নিজের নিখোঁজ চাবিটার খোঁজ করল। অল্প সময়ে পেয়েও গেল। হৃদের প্লেটের চাবি এটা। সেদিন হৃদ দিয়েছিল মায়াকে। এই চাবিটা দেওয়ার সময় হৃদ মায়াকে বলেছিল এই চাবিটার গুরুত্ব বা দেওয়ার কারণ মায়া একদিন বুঝবে। সত্যি মায়া আজ বুঝতে পারছে হৃদ কেন সেদিন মায়াকে নিজের বাসার এই চাবিটা দিয়েছিল। মায়া সেদিন এই চাবিটা অবহেলায় অযত্ন করে ফেলে দিয়েছিল, গুরুত্ব দেয়নি। কিন্তু জুঁই সেটা যত্ন করে সামলিয়ে রাখাতে আজ মায়া অল্পতে ওর মূল্যবান জিনিসটা খুঁজে পেয়ে গেল। চাবিটা হাতে নিয়ে মায়াকে খুশিতে চকচক করতে দেখে জুঁই সেদিকে তাকিয়ে মায়ার ব্যাগের চেনটা লাগাতে লাগাতে বলল, কিসের চাবি এটা? ওনার প্লেটের চাবি। আমাকে গিফট করেছিল অনেক আগে। আমি তখন এর মানে বুঝিনি, এজন্য ফেলে দিয়েছিলাম। তাহলে আর খোঁজ করছিস কেন? আমাকে দেওয়া প্রথম উপহার ওনার যত্ন করে রাখবো না আমি? আজব। মায়ের খুশি মুখটার দিকে তাকিয়ে জুঁই বলল, মায়া, তোর মনে হয় এখন হৃদ ভাইয়ের সাথে কথা বলা উচিত। আমরা তো চট্টগ্রামে এসেছি আজ 1 সপ্তাহ হলো। জুঁইয়ের কথায় মায়ের মন খারাপ হলো তীব্র অপরাধ বোধে। কিভাবে হৃদকে সত্যি বলবে জানা নেই মায়ার। তার উপর আজ থেকে 15 দিন ধরে হৃদের সাথে মায়ের কথা হয় না। সে সুফিয়া বেগমের বাসা থেকে আসার পথে দুজনের কথা হয়েছিল, এরপর আর হয়নি। মূলত মায়া যোগাযোগ করেনি হৃদের ভয়ে আর অপরাধ বোধে। হৃদ যে কল করবে সেই উপায় নেই। মায়া ওদের হাতের ফোনটার সিম খুলে রেখেছে যাতে হৃদ কল দিতে না পারে। বাসায় আপাতত ওরা আরিফের ফোন ব্যবহার করে কথা বলে। জুঁইয়েরও ফোনের প্রয়োজন হয় না আজকাল, কারণ ওরও কথা হয় না আয়নের সাথে। জুঁইয়ের কথায় মায়ের ভয়টা আরও বাড়ল। হাতের চাবিটা মুঠোয় চেপে নিতে নিতে মিনমিন গলায় বলল, পরশু তো আমাদের কলেজ ট্যুর আছে, সেখান থেকে ফিরে না হয় কথা বলবো ওনার সাথে। মায়ের কথা জুঁই আপোষে সম্মতি দিতে দিতে বলল, তোর ইচ্ছা, এবার চল, আমাদের দেরি হচ্ছে। জুঁই মায়ের ব্যাগটা ছেড়ে নিজের ব্যাগটা কাঁধে তুলে নিয়ে মায়ের মাথায় সাদা হিজাব বেঁধে নিল। জুঁই টিফিন বক্স হাতে নিয়ে মায়াও নিজের কাঁধে ব্যাগ ঝুলিয়ে জুঁইয়ের পিছনে পিছনে এগোতে লাগলো। তুই তো পরে আর কিছু বললি না জুঁই। কোন বিষয়ে? আয়ন ভাইয়ের ব্যাপারে। বলার মতো কিছু থাকলে অবশ্যই বলতাম, কিন্তু আমি তো জানি তুই আয়ন ভাইকে পছন্দ করতি। জুঁই নিজের প্লেটের দরজার তালা লাগাতে লাগাতে মায়ের কথার উত্তরে বলল, আয়ন ভাইয়া কখনোই আমার পছন্দের লিস্টে ছিল না মায়ু। রাদীপ ভাইকে মনে করে আয়ন ভাইয়ের সাথে এতদিন কথা হতো। এটা জাস্ট একটা ভুল বোঝাবুঝি ছিল। এখন দুজনের ভুল বোঝাবুঝি ভেঙে গেছে, তাই কেউ কারোর সাথে কথা বলার প্রশ্নই ওঠে না। জুঁইয়ের কথায় মায়া অসন্তুষ্ট হয়ে বলল, ভুল বোঝাবুঝি শুধু তোর তরফ থেকে ছিল জুঁই। আয়ন ভাইয়া শুরু থেকে জানতো ফোনের ওপাশের মেয়েটা তুই ছিলি। তোকে জেনে শুনে কথা বলে গেছেন তিনি। এখানে ওনার অপরাধ নেই। তুই অন্তত একবার ওনার সাথে কথা বলে দেখতে পারিস কি বলে উনি। আর নয়তো ওনার করা মেসেজগুলো অন্তত একবার পড়ে ডিলিট করিস, তাহলে বুঝতে পারবি দোষটা কার। আমি আদালত নই যে ন্যায় অন্যায় দেখতে যাব। যেটা চলে গেছে সেটা চলে গেছে। আমি এখন কারো দোষগুণ দেখতে চাই না। তুই চল। কিন্তু জুঁই, আয়ন ভাই তো তোকে। জুঁই অনেকটা ধমকের সরে মায়াকে থামিয়ে দিতে দিতে বলল, মায়া, আমাদের দেরি হচ্ছে, চল।
এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।